কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। প্রথমেই কাহনের সমস্ত শ্রোতাদের জানাই শুভ বিজয়া। আর আজ অনেকদিন পর কাহনে ফিরছেন শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন। আজ শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের দি অ্যাডভেঞ্চার অফ দ্য ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট অবলম্বনে বিখ্যাত মক্কেলের বিপদ। শার্লক হোমসের চরিত্রে কোরক, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে অর্ণব, সুভাষ, অরিজিৎ, সুদীপ্ত, মলয়, সঙ্গীতা, অলিভিয়া, সৌমিক, বুবাই। গল্প শুরু করার আগে দুটো কথা। প্রথমটা বিধিসম্মত সতর্কীকরণ, সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। এবং দ্বিতীয়ত, কাহনের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট অবলম্বনে বিখ্যাত মক্কেলের বিপদ। সাহিত্য দীর্ঘজীবী হোক। হ্যাঁ, এখন আর কোনো ক্ষতি নেই, লিখতে পারো। কথাটা বলল শার্লক হোমস। গত কয়েক বছরের মধ্যে 12 অনুমতি চেয়েছি শার্লক হোমসের কাছে এই আশ্চর্য কাহিনী লেখার জন্য, কিন্তু ও অনুমতি দেয়নি। ফাইনালি 10বার বলার পরও রাজি হল। টার্কিশ বাথ আমার আর শার্লকের ভীষণ প্রিয়। স্নানের পর শরীর শুকানোর ঘরে পাইপ টানবার সময় এমন একটা আমেজ আসে শার্লকের মেজাজে, তখন সে কিছুটা সাধারণ মানুষের মতো আচরণ করতে শুরু করে। মানে অন্যান্য সময় যেরকম অসামাজিক থাকে সেরকম থাকে না। এইরকমই একটা দুর্বল মুহূর্তে নর্থাম্বারল্যান্ড অ্যাভিনিউর একটা স্নানঘরের উপরতলায় পাশাপাশি দুটো কোচে চাদর মুড়ি দিয়ে আয়েশ করে বসে থাকার সময়ই শুরু হয় এই অত্যাশ্চর্য কাহিনী। তারিখটা 3রা সেপ্টেম্বর 1902। একটু হালকা মেজাজেই ওকে জিজ্ঞেস করেছিলাম, হাতে কোনো ইন্টারেস্টিং কেস আছে নাকি ভাইয়া? জবাবে কোটের পকেট থেকে একটা খাম টেনে নিয়ে চাদরের বাইরে লম্বা সরু হাত বাড়িয়ে ধরল শার্লক। বলল, অদ্ভুত ব্যাপার বুঝলে ওয়াটসন, হয় কোনো আকাট মূর্খ, আর না হলে জীবন মরণের প্রশ্ন। চিঠিতে যেটুকু লেখা আছে এর বেশি আর কিছুই জানি না। চিঠি লেখা হয়েছে আগের সন্ধ্যায় কার্লটন ক্লাব থেকে। তাতে লেখা, স্যার জেমস ড্যামরের পক্ষ থেকে শার্লক হোমসকে অনেক শুভেচ্ছা। আগামীকাল স্যার জেমস শার্লক হোমসের সঙ্গে দেখা করতে আসছেন। যে ব্যাপারে তিনি মিস্টার হোমসের পরামর্শ চান সেই ব্যাপারটা খুব জটিল এবং গুরুত্বপূর্ণ। সুতরাং মিস্টার শার্লক হোমস যেন দয়া করে তার মূল্যবান সময় স্যার জেমসকে দেন, এবং তিনি যে রাজি সেটা যেন কার্লটন ক্লাবে ফোন করে জানিয়ে দেন। শার্লক বলল, রাজি আমি হয়েছি ওয়াটসন, ফোনেও জানিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, এই ড্যামারি লোকটাকে তুমি চেনো? হ্যাঁ, নাম শুনেছি, অনেকেই তো চেনেন ওকে। চিঠিটা ফেরত দিতে দিতে আমি বললাম, আমি অবশ্য আর একটু বেশি শুনেছি। যেসব কথা বাইরের লোককে বলা যায় না, মানে সেন্সিটিভ বা গোপনীয় ব্যাপার, ভদ্রলোক নাকি সেই সব ব্যাপারে নাক না গলিয়েই মিটমাট করিয়ে দিতে সিদ্ধহস্ত। তোমার হয়তো মনে থাকবে, হ্যামারফোর্ড উইল মামলায় স্যার জর্জ লুইসের সঙ্গে ইনি নেগোশিয়েট করেছিলেন। কূটনীতির ফিল্ডে ভদ্রলোকের সুনাম আছে, সুতরাং ধরে নেওয়া যেতে পারে কেসটা নেহাত বাজে নয়। দায় পড়েই উনি চিঠিটা লিখেছেন, আমাদের সাহায্য চাইছেন। আমাদের বলছো কেন? চিঠি তো লিখেছেন তোমাকে। ঠিক আছে, সে না হয় লিখেছেন, কিন্তু তার জন্য রাগ অভিমান না করে কেসটার সাথে থাকো। মনে হচ্ছে খেলা জমে যাবে, বুঝলে ভাইয়া?
আরে না না, রাগ অভিমানের কিছু নেই। তোমার কেসের সাথে থাকতে পারলে আমার ভালোই লাগবে। বাহ, দ্যাটস বেটার। আচ্ছা, সময়টা যেন মনে থাকে, 4:30। তার আগে আর এ নিয়ে কথা নয়। আচ্ছা, তাই হবে। সেই সময় আমি কুইন অ্যানি স্ট্রিটে নিজে বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। সময়ের একটু আগেই চলে এলাম বেকার স্ট্রিটে শার্লক হোমসের ডেরায়। ঘড়ি ধরে ঠিক 4:30 সময় এলেন কর্নেল স্যার জেমস ড্যামেরি। তার বর্ণনা আলাদা করে দেওয়া নিষ্প্রয়োজন, কারণ তাকে প্রায় সবাই চেনে। গম্ভীর কিন্তু মোলায়েম গলা, ফিটফাট পোশাক, পরিষ্কার কামানো গাল। সজ্জন ব্যক্তিত্ব বলতে যা বোঝায় তিনি ঠিক তাই। তার ঠোঁটে সবসময় একটা মিষ্টি হাসি লেগে আছে। মাথার টুপি থেকে পায়ের জুতো পর্যন্ত বনেদিয়ানার ছাপ স্পষ্ট। তার আবির্ভাবে ঘরে যেন একটা অদ্ভুত দীপ্তি খেলে গেল। আমাকে দেখে বিনীত অভিবাদন জানিয়ে তিনি বললেন, যাক, ভালোই হলো ডক্টর ওয়াটসনকে পেয়ে। অবশ্য মনেই হচ্ছিল আপনি থাকবেন। কি জানেন মিস্টার হোমস, এমন একটা লোকের সঙ্গে আমাদের লড়তে হবে যার মতো হিংস্র বিপজ্জনক লোক ইউরোপে আর একটাও নেই। কোনো কিছুতেই তাকে আটকানো যায় না। এই ধরনের বিশেষণ বা উপাধি এর আগে যাদের নামের আগে বসেছে তাদের সাথে আমার মোলাকাত ইতিমধ্যেই হয়ে গেছে স্যার জেমস। আচ্ছা, আপনি ধূমপান করেন তো? না, থ্যাঙ্কস। তাহলে আমার পাইপটা ধরালে আশা করি কিছু মনে করবেন না। না না, কোনো প্রবলেম নেই। যাই হোক, যেটা বলছিলাম, প্রফেসর জেমস মরিয়ার্টি কিংবা কর্নেল সেবাস্টিয়ান মোরানের কথাটা আপনি জানেন বোধহয়। তা এই লোক যদি তার থেকেও সাংঘাতিক হয় তাহলে এর সাথে সাক্ষাৎ তো করতেই হচ্ছে। তা নাম কি লোকটার? আপনি ব্যারন গ্রুনারের নাম শুনেছেন? ব্যারন গ্রুনার? ও, ইউ মিন অস্ট্রিয়ার সেই মার্ডারার? বাহ, কোনো কিছুই দেখছি আপনার চোখ এড়ায় না। তাহলে আপনি লোকটাকে এর মধ্যেই মার্ডারার বলে সাব্যস্ত করে ফেলেছেন? না দেখুন, ইউরোপের বিভিন্ন দেশে যেসব অপরাধ হয় সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা বোঝাই তো আমার কাজ। আর প্রাগে যেটা ঘটেছিল সেটার পর লোকটার অপরাধ নিয়ে কারো মনে সন্দেহ থাকার কোনো কথা নয়। নেহাট আইনের একটা টেকনিক্যাল লুপ হোল আর একজন সাক্ষীর সন্দেহজনক মৃত্যুর জন্যই লোকটা বেঁচে গেল। কেসটা স্টাডি করে একজন আই উইটনেসের মতোই আমি নিশ্চিত যে স্প্লুগেন পাসের ওই তথাকথিত দুর্ঘটনার আড়ালে ওই তার স্ত্রীকে খুন করেছিল। আর আমি এও জানতাম ইংল্যান্ডেও এসেছে আমার পেশার কাজেই কিছু সাহায্যের জন্য, কারণ কেউ না কেউ ব্যারন গ্রুনারের সমস্যা নিয়ে আমার কাছে যে আসবেই এটা আমি বুঝতেই পেরেছিলাম। যাই হোক, এখন বলুন তো, শ্রীমান ব্যারন গ্রুনার কি করেছে? সেই পুরনো দুর্ঘটনা আবার ঘটায়নি তো? না মিস্টার হোমস, ব্যাপারটা তার থেকেও গুরুতর। অপরাধের প্রতিশোধ নেওয়া জরুরি আমি জানি, কিন্তু অপরাধকে আটকানো তার চেয়েও বেশি জরুরি। একবার ভাবুন মিস্টার হোমস, একটা নিষ্ঠুর পরিস্থিতি আপনার চোখের সামনে ঘটতে চলেছে। তার পরিণতি কি হবে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, অথচ তার কোনো প্রতিকারই আপনি করতে পারছেন না। এর থেকে ভয়ঙ্কর শোচনীয় অবস্থা কি আর হতে পারে? বোধ হয় না। তাহলে মিস্টার হোমস, আমি যে ক্লায়েন্টের হয়ে আপনার কাছে এসেছি তাকে আপনাকে সাহায্য করতেই হবে। প্লিজ স্যার, প্লিজ। ও, আই সি। না মানে আপনি যে কারোর হয়ে এসেছেন সেটা এতক্ষণে বুঝিনি। আসল ক্লায়েন্ট তাহলে কে? মিস্টার হোমস, প্লিজ এটা আমাকে জিজ্ঞেস করবেন না। তিনি একজন সম্মানীয় ব্যক্তি। তার নাম যে এই কেসের সাথে জড়াবে না এ কথা আমি তাকে দিয়ে এসেছি। আর এই কথা বুঝতেই পারছেন, আমাকে রাখতেই হবে। আপনি বিশ্বাস করুন, তার কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু তিনি নিজেকে অজ্ঞাত রাখতে চান। তবে স্যার, এ কথা বলাই বাহুল্য যে আপনার পারিশ্রমিক নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনার যা প্রয়োজন উনি তাই দেবেন, আর আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজও করতে পারবেন। আশা করি এই অবস্থায় ক্লায়েন্টের নাম জানাটা আপনার জন্য নিরর্থক। দেখুন, তাহলে আমাকে ক্ষমা করবেন। আসলে কেসের রহস্যটা একদিকে রাখতেই আমি অভ্যস্ত। দুটো দিকই রহস্যময় হলে ব্যাপারটা বেশ কনফিউজিং হয়ে দাঁড়ায়। সুতরাং স্যার জেমস, আই এম সরি, বাট এই কেসটা আমি নিতে পারবো না।
এই কথা শুনে আমাদের গেস্ট ভীষণ বিচলিত হয়ে পড়লেন। তার মুখটা নিমেষে হতাশায় কালো হয়ে গেল। তিনি বললেন, দেখুন, আপনি আপনার কাজের ফলাফলটা কি হতে পারে বুঝতে পারছেন না মিস্টার হোমস। বড্ড দোটানায় ফেললেন আমাকে। কারণ কারণ আমি জানি যে পুরো ঘটনা শুনলে এই কেসটা আপনি অবশ্যই নিতেন। অথচ ক্লায়েন্টকে কথা দিয়ে এসেছি বলে আমি আমি সব খুলে বলতেও পারছি না। আচ্ছা আচ্ছা, যতটা বলা সম্ভব ততটুকু কি আপনাকে আমি বলতে পারি? হ্যাঁ, সে বলতেই পারেন, কিন্তু আমি কোনো কথা দিচ্ছি না। ঠিক আছে, তাই হবে। আপনি হয়তো জেনারেল দ্য মার্ভেলের নাম শুনেছেন, তাই না? খাইবার পাস বিখ্যাত দ্য মার্ভেল, হ্যাঁ তা শুনেছি বটে। হ্যাঁ, ওর এক মেয়ে আছে, ভায়োলেট দ্য মার্ভেল। সুন্দরী, রুচিশীল, মার্জিতা, বয়স কম, হাতে টাকা পয়সাও প্রচুর। মানে সব দিক দিয়েই মেয়েটা সত্যি অপূর্ব। তাকেই আমরা এই শয়তানের হাত থেকে বাঁচাবার চেষ্টা করছি। তার মানে তার উপর ব্যারন ব্রুনারের প্রভাব আছে বলছেন? প্রভাব? হ্যাঁ হ্যাঁ, প্রভাবই বটে, ভালোবাসার প্রভাব। মেয়েটা ওই শয়তানটাকে অন্ধের মতো ভালোবাসে। আপনি শুনেছেন কিনা জানি না, লোকটা দেখতে শুনতে বেশ ভালো, আচার আচরণও দারুণ আকর্ষণীয়, শান্ত কণ্ঠস্বর, একটা অদ্ভুত ব্যক্তিত্ব আছে লোকটার। শুনেছি মেয়েরা নাকি ওর মোহ থেকে বেরোতেই পারে না। কিন্তু মিস ভায়োলেট দ্য মার্ভেলের মতন মেয়ের সঙ্গে এই লোকটার আলাপ হলো কিভাবে? আলাপটা হয়েছে ভূমধ্য সাগরে জাহাজ নিয়ে বেড়ানোর সময়। একটা কোম্পানির মাধ্যমে অনেকেই সেই জাহাজে ঘর বুক করেছিল। কেউই তখন ব্যারনের আসল রূপটা বুঝতে পারেনি, কিন্তু যখন বুঝল তখন অনেকটাই দেরি হয়ে গেছে। জানোয়ারটা মিস ভায়োলেটের সাথে ভিড়ে গেল। শুধু তাই নয়, এমন ভাবে তাকে বশ করল যে মহিলাটি এই মুহূর্তে তাকে ছাড়া আর কাউকে বিশ্বাসই করে না। ভায়োলেট তো পারলে তাকে পুজো করে। এ জগতে ওই শয়তানটা ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই ওর কাছে। ওর এই পাগলামি দূর করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সবটাই বৃথা। সামনের মাসেই নাকি ওই জানোয়ারটাকেও বিয়ে করবে। ব্যারন ছাড়া ওর কাছে দুনিয়া এখন অন্ধকার। বাবা, বলেন কি? অস্ট্রিয়ার ওই কুকীর্তি শোনার পরেও এত প্রেম? ব্যারন নিজেই নিজের অতীত জীবনের কুৎসার কথা মিস ভায়োলেটকে বলেছে, কিন্তু এমন ভাবে বলেছে যেন সব ঘটনাতেই ও নির্দোষ ভিকটিম। সব নাকি মিথ্যে অপবাদ দেয়া হয়েছে ওর নামে। এবং অদ্ভুত ব্যাপার কি জানেন, মেয়েটা তার কথাই বিশ্বাস করছে, অন্য কারুর কথা সে শুনতেই রাজি নয়। সমস্যা যে গুরুতর সে ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু কর্নেল, আপনি বোধহয় অজান্তেই নিজের ক্লায়েন্টের নামটা বলে ফেলেছেন। আপনি জেনারেল দ্য মার্ভেলের হয়ে এসেছেন, তাই তো? না মিস্টার হোমস, সেটা বলে হয়তো আমি আপনাকে ঠকাতে পারতাম, কিন্তু সেটা ঠিক হতো না। দ্য মার্ভেল একেবারেই ভেঙে পড়েছেন, বুঝলেন? যুদ্ধক্ষেত্রে থেকেও বোধহয় তিনি কখনো এত ভেঙে পড়েননি যতটা এখন পড়েছেন। অস্ট্রিয়ার এই বুদ্ধিমান চতুর শয়তানের সাথে লড়াই করার ক্ষমতা জেনারেলের এখন আর নেই। আমার ক্লায়েন্ট জেনারেলের পুরনো বন্ধু। উনি মিস মার্ভেলকে একদম ছোট্টবেলা থেকে দেখে আসছেন, তাকে বাবার মতোই স্নেহ করেন। লড়াই না করে এই ভয়ঙ্কর বিয়ে দিতে উনি রাজি নন। আপনার সাথে পরামর্শের প্রস্তাবও উনিই দিয়েছেন, কিন্তু ওনার নামটা উনি সামনে আনতে চান না। প্লিজ প্লিজ মিস্টার হোমস, আমি জানি যে আমাকে অবজার্ভ করলেই আমার ক্লায়েন্টকে সেটা বুঝে ফেলার ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনাকে আমার বিনীত অনুরোধ, এ কাজ আপনি করবেন না, তার পরিচয় প্রকাশ করবেন না, প্লিজ। বেশ, তাই হবে, কথা দিচ্ছি। আর কেসটাও আমি নিলাম। কোয়াইট ইন্টারেস্টিং। আচ্ছা, কেসের ব্যাপারে যোগাযোগ করব কিভাবে? কার্লটন হোটেলে খোঁজ করলেই আমাকে পাবেন। আর কোনো এমার্জেন্সি হলে 6631 এই প্রাইভেট নাম্বারে আমায় ফোন করবেন। আর ব্যারনের ঠিকানা? কেনজিংটনের কাছে, ভার্নন লজ। বেশ বড় বাড়ি। ব্ল্যাক মার্কেটে কয়েকটা লেনদেনে ভাগ্য খুলে যাওয়ায় সে এখন বেশ অবস্থাপন্ন লোক। এই কারণেই প্রতিপক্ষ হিসেবে সে আরো বিপজ্জনক হয়ে উঠেছে।
তা এখন সে বাড়িতেই আছে তো? হুম। আচ্ছা, এইগুলো ছাড়া ব্যারন সম্বন্ধে আর কোনো তথ্য দিতে পারেন কি? খুব ল্যাভিশ জীবনযাপন করে, দেদার টাকা উড়ায়, ঘোড়ার দারুণ ভক্ত। হ্যালিংহ্যামে কিছুদিন পোলো খেলেছিল, কিন্তু প্রাগের ঘটনাটা ছড়িয়ে পড়ার পর সেটা সে ছেড়ে দিতে বাধ্য হয়। আর ও হ্যাঁ, বই আর ছবি সংগ্রহের নেশা আছে। লোকটা শৈল্পিক চিন্তাভাবনায় ভরপুর। এও শুনেছি যে চীনা বাসনপত্র নিয়ে তার অগাধ জ্ঞান। এই বিষয়ে একটা বইও লিখেছে। জটিল চরিত্র, সন্দেহ নেই। আসলে সব বড় বড় ক্রিমিনালদের মধ্যেই এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমার পুরনো বন্ধু চার্লি পিস বেহালা বাজাতো তুখোর। ওয়েনরাইটও সামান্য শিল্পী ছিল না, আর মরিয়াটির কথা তো ছেড়েই দিন। তো যাই হোক, কর্নেল, আপনার মক্কেলকে বলবেন ব্যারন ব্রুনারের উপর আমি নজর রাখছি। এর বেশি এক্ষুনি কোনো কথা দিতে পারছি না। আমার নিজের কিছু সোর্স রয়েছে, আশা করি সেগুলোকে কাজে লাগিয়ে কেসটাকে নিয়ে নতুনভাবে এগোনো যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। কর্নেল চলে যাওয়ার পর অনেকক্ষণ এমন গম্ভীরভাবে বসে রইল শার্লক, মনে হলো আমি যে এখানে রয়েছি ও ভুলেই গেছে। তারপর হঠাৎই ফিরে এলো বাস্তবে। ওয়াটসন, কি মনে হচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে মেয়েটির সঙ্গে তোমার একবার দেখা করা দরকার। মাই ডিয়ার ওয়াটসন, মেয়েটির নিজের বাবা যেখানে তাকে বোঝাতে অক্ষম, সেখানে আমার মতন একজন অচেনা লোক কিছু করতে পারবে বলে মনে হয় না। না 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 না, ওইভাবে হবে না। অন্য দিক থেকে চেষ্টা করতে হবে, বুঝলে ভাইয়া? অন্য দিক। রাইট, শিনওয়েল জনসনকে মনে হচ্ছে আবার কাজে লাগবে। শার্লক হোমসের কর্মজীবনের একদম শেষের দিকে আবির্ভাব ঘটেছিল এই শিনওয়েল জনসনের। সেই কারণেই তার সম্বন্ধে কোনো কথা এর আগে আমার জার্নালে লেখা হয়নি। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিক থেকেই লোকটা শার্লকের বেশ করিতকর্মা আঁকড়ে হয়ে উঠেছিল। তবে একটা কথা না বললেই নয়, লোকটা নিজে খুব একটা সুবিধের নয়। পার্কহার্স্টে 2 বার জেল খেটেছে, তারপর অনুতাপের আগুনে পুড়ে বিবেক বোধ জাগে এবং লোকটা পাল্টে যায়। তারপরেই শার্লক হোমসের সাথে যুক্ত হয় কাজের সূত্রে। লন্ডনের সুবিশাল অপরাধী মহলের নারী নক্ষত্র তার নখদর্পণে। শার্লকের এজেন্ট হিসেবে সে এনে দিত সেখানকার খবরাখবর। পুলিশের হয়ে কাজ করলে হয়তো আগেই ওর কুকীর্তি ফাঁস হয়ে যেত, কিন্তু শার্লকের কাছ থেকে কোনো খবর বেরোতো না। শিনওয়েলের স্যাঙাতরাও জানতে পারত না যে কে খবর চালান করছে। 2 বার জেল খাটার ফলে দাগী আসামি হিসেবে শহরের সমস্ত খারাপ জায়গায় অবাধ গতিবিধি ছিল শিনওয়েলের। লোকটার মাথা আর চোখ ছিল তুখোড়, ফলে যা দেখত মুহূর্তের মধ্যেই তা থেকে খবর বার করে এনে ও শার্লককে দিত। তাই শার্লক ঠিক করল এই শিনওয়েল জনসনকেই এবার কাজে লাগাবে। হাতে অন্য কাজ ছিল বলে শার্লকের সঙ্গে তখন থেকে টানা লেগে থাকতে পারিনি। তাই কি করলো, কোথায় গেল, সে খবরও রাখা হয়নি আমার। সন্ধেবেলা আলাপ আলোচনার জন্য সিম্পসনে দেখা হলো। জানলার পাশে রাস্তার দিকে একটা ছোট্ট টেবিলে বসলাম আমরা দুজন। স্ট্র্যান্ডের চলমান জলস্রোতের দিকে তাকিয়ে শার্লক সারা দিনের ঘটনা আমাকে বলল। জনসন বেরিয়ে পড়েছে ওয়াটসন, খবরের খোঁজে। আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার দুনিয়াতে আশা করি শয়তানটার গোপন কুকীর্তির কিছু সংবাদ পাবই। কিন্তু শার্লক, যে মেয়েকে কোনো রকম কুকীর্তি শুনিয়েই টলানো যায়নি, সে তোমার আবিষ্কার করা নতুন কুকীর্তি শুনে আদেও কি মত বদল করবে? তা বলা যায় না ভাইয়া। মেয়েদের মন বোঝা বড় ভার, বুঝলে। খুন টুন কেউ মানিয়ে নেয়, কিন্তু অনেক সময় এই ছোটখাটো ব্যাপার মন বিষিয়ে দিতে পারে। ব্যারন ব্রুনারই তো বলছিল যে... 1 সেকেন্ড, বলছিল মানে? তুমি ওর সাথে দেখা করেছো নাকি? হ্যাঁ, অবশ্যই। ওহো, তোমাকে তো বলাই হয়নি। রাইট। জানো, লোকটার মুখোমুখি বসে চোখে চোখ রেখে দেখতে গেছিলাম ওর দৌড় ঠিক কতটা। জনসনকে কি করতে হবে বলে দিয়ে নিজেই একটা গাড়ি নিয়ে চলে গেলাম কিংস্টনে। আর বেশ দারুণ মুডে পেলাম ব্যারনকে। সে কি তোমাকে চিনে ফেলেনি তো? না, চিনে ফেলার তো কোনো কারণ ছিল না ভাইয়া, কারণ আমি নিজেই গিয়ে আগে নিজের ভিজিটিং কার্ডটা পাঠিয়ে দিয়েছিলাম। আহা,
এইরকম ভিলেনই দরকার জীবনে, বুঝলে? বরফের মতন ঠান্ডা মাথা, কথাবার্তা সিল্কের মতন স্মুথ যাকে বলে, রীতিমতো ফ্যাশনেবল, আর কেউটের মতো বিষধর। এ লোকের সঙ্গে টক্কর দিয়েও সুখ, বুঝলে ওয়াটসন? উঁচু জাতের ক্রিমিনাল, অভিজাত অপরাধী, মুখে হাসি, ভেতরে ভেতরে ছুরি নিয়ে প্রস্তুত, পেছন ঘুরলেই ছুরি মারবে। না, লোকটার সঙ্গে কথা বলে সত্যি আনন্দ পেলাম, বুঝলে? আচ্ছা, তারপর দারুণ মুডে পেলে বলছিলে। কিছু মানুষ ভাবে তারা বেড়াল, তখন তাদের যদি কাউকে ইঁদুর বলে মনে হয়, তখন যেরকম মুড হয় সেই রকমই আর কি। তবে কি জানো ওয়াটসন, কিছু লোক যখন ওই দারুণ মুডে থাকে, তখন তারা অনেক নৃশংস অপরাধীদের থেকেও বিপজ্জনক হয়। তার আমাকে ওয়েলকাম করার ভঙ্গিটা যদি একবার দেখতে। আমাকে দেখেই বিনয়ের সঙ্গে বলল, মিস্টার হোমস, আমি জানতাম আজ হোক কাল হোক আপনি নিশ্চয়ই আসবেন। ভায়োলেটের সঙ্গে আমার বিয়েটা ভণ্ডুল করার জন্যই নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছেন জেনারেল দ্য মার্ভেল। হ্যাঁ, আসুন মিস্টার হোমস, আসুন প্লিজ। একদম ঠিক ধরেছেন। আরে মশাই, মিছি সময় নষ্ট করছেন। কত কষ্ট করে আস্তে আস্তে একটা রেপুটেশন তৈরি করেছেন, শুধু কেন খোয়াবেন বলুন তো? হ্যাঁ, এই কেসে কোনোভাবেই আপনি জিততে পারবেন না। শেষে দুর্নামের শেষ থাকবে না, তার উপর মাঝখান থেকে খামোকা বিপদ ডেকে আনবেন। তাই আপনাকে একটা উপদেশ দিই, বুদ্ধিমান হলে আশা করি শুনবেন। বলছিলাম যে এই কেসটা আপনি ছেড়ে দিন। ছেড়ে দিন। কি আশ্চর্য কোইন্সিডেন্স! ঠিক এই উপদেশটাই আমিও আপনাকে দিতে যাচ্ছিলাম। দেখুন, আপনার বুদ্ধিমত্তার প্রতি আমার একটা শ্রদ্ধা রয়েছে, এবং এই যেটুকু সময় আপনার কথাবার্তা শুনলাম তাতে শ্রদ্ধাটা তো বাড়ছে বই কমছে না। শুনুন, আপনাকে খোলাখুলি বলি, আপনার অতীত জীবন নিয়ে কাটাছেড়া করে আপনাকে বিব্রত করার কোনো উদ্দেশ্য আমার নেই। যদি এখানেই এই মুহূর্তে সবটা শেষ হয় বলে ধরে নেওয়া যায়, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি এই বিয়ে নিয়ে আর এগোনোর কথা আপনি ভাবেন, তাহলে শুধু আপনার এতদিনের নাম ডাক যে ধুলোয় মিশে যাবে তা নয়, এমন কিছু পাওয়ারফুল মানুষ আপনার পেছনে পড়বে যে লন্ডনে আপনার বেঁচে থাকা দায় হয়ে দাঁড়াবে। তাই আপনাকে আমিও একটা উপদেশ দিই, মেয়েটাকে ছেড়ে দিন। আগে অনেক ঘটনা ঘটিয়েছেন, সেসব আমিও জানি আর আপনিও জানেন। এখন সেগুলো যদি ভায়োলেটের কানে যায়, সেটা কি খুব ভালো হবে? বুঝলে ওয়াটসন, ব্যারনের নাকের নিচের গোঁফটা কিছুটা ওই পোকামাকড়ের সুরের মতন সরু। আমার কথা শুনে সেই গোঁফ দেখলাম মজায় থরথর করে কাঁপতে শুরু করলো। শেষে দেখলাম আওয়াজ করেই হেসে উঠল শয়তানটা। I'm sorry, Mr. Holmes. I'm sorry, Mr. Holmes. আমি হাসার জন্য মাপ চাইছি, মিস্টার হোমস। হাতে ভালো তাস নেই, অথচ এমন হম্বি করছেন যেন চারটে টিক্কা নিয়ে বসে আছেন মশাই। আর এটা দেখি না আমি না হেসে থাকতে পারলাম না। তবে হ্যাঁ, মানতেই হচ্ছে এই খালি হাতে বিপ্লবের অভিনয়টা আপনার চেয়ে ভালো হয়তো আর কেউ করতে পারতো না মিস্টার হোমস। কিন্তু না মিস্টার হোমস, না, প্যাথেটিক মিস্টার হোমস, ভীষণ প্যাথেটিক ব্যাপার। এত কাঁচা কাজ আপনার থেকে আশা করিনি মিস্টার হোমস। আপনি তো নিজের কল্পনার জগৎ থেকে বেরোতেই পারছেন না মশাই। আপনাকে তো বুদ্ধিমান ভাবছিলাম, এত ওভার কনফিডেন্স না মিস্টার হোমস, কনফিডেন্স। আমার নিজের হাতের তাসগুলো যদি এত শক্তিশালী হয়, তাহলে সেগুলো আমি দেখাতে কেন ভয় পাবো বলুন তো? আর আমার পরম সৌভাগ্য যে ভায়োলেট আমাকে এতটা ভালোবাসে। আমার অতীত জীবনের সব দুঃখজনক ঘটনাই ওকে খুলে বলেছি, আর সঙ্গে এও বলে রেখেছি যে বেশ কিছু খারাপ নিকৃষ্ট রুচির মানুষ আমার সেই সব কাহিনী ওকে বলে ওর মন ভাঙাতে আসতে পারে। বাই দ্য ওয়ে মিস্টার হোমস, আপনিও কিন্তু তার মধ্যেই পড়েন। হিপনোটিজম মিস্টার হোমস, হিপনোটিজম কাকে বলে জানেন তো?
সম্মোহিত মানুষ প্রভুর হুকুম অক্ষরে অক্ষরে মেনে চলে। যাই হোক, না জানলে নিজের চোখেই দেখতে পাবেন হিপনোটিজম বা সম্মোহনের ব্যবহার। এক্ষেত্রে আমি আমার ব্যক্তিত্ব দিয়েই সম্মোহন করেছি ভায়োলেটকে। বলে রেখেছি, মন ভাঙাতে যারা আসবে তাদের যেন উচিত শিক্ষা দেওয়া হয়। যাই হোক, না জানলে নিজের চোখে হিপনোটিজম বা সম্মোহনের ব্যবহার দেখতে পারবেন। এক্ষেত্রে আমার ব্যক্তিত্ব দিয়ে সম্মোহন করেছি ভায়োলেটকে। বলে রেখেছি, মন ভাঙাতে যারা আসবে তাদের যেন উচিত শিক্ষা দেওয়া হয়। কাজেই আপনি স্বচ্ছন্দে দেখা করতে পারেন ভায়োলেটের সঙ্গে, সে দেখাও করবে। তার বাবার কথার অবাধ্য সে খুব একটা হয় না, ওই একটা ব্যাপার ছাড়া মিস্টার হোমস। আসলে আমাকে খুব ভালোবাসে মেয়েটা। আর আর বাসবে না কেন বলুন তো? মানে আমাকে কি ভালো না বেশি পারা যায় মিস্টার হোমস? আপনি বলুন। যাই হোক, আপনি যান, দেখা করুন। কর্মফল হাতে নাতেই পাবেন, এটুকু আপনাকে আমি আশ্বাস দিতে পারি। অল দ্য বেস্ট। ওয়াটসন, এরপর তো আর কথা চলে না। মনে হলো চুপচাপ সরে পড়াই ভালো। খুবই গম্ভীরভাবে উঠে দরজার হাতলে হাত রাখলাম দরজা খুলবো বলে, এমন সময় ডাক এলো পেছন থেকে। মিস্টার হোমস, ফরাসি গুপ্তচর লা ব্রুনের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। লা ব্রুনের কি পরিণতি হয়েছিল জানেন তো? যদ্দূর জানি, মমার্তে জেলার কিছু লোক তাকে মেরে পঙ্গু করে দিয়েছে। একদম ঠিক বলেছেন। অথচ কি অদ্ভুত কোইন্সিডেন্স দেখুন, তার ঠিক এক সপ্তাহ আগেই সে হঠাৎ আমার কাজের ব্যাপারে খোঁজ খবর করতে শুরু করেছিল। সুতরাং আপনার ভালোর জন্যই বলছি মিস্টার হোমস, কেসটা আপনি ছেড়ে দিন। আমাকে নিয়ে তদন্ত করাটা মানুষের জন্য খুব একটা সুখকর হয় না। অনেকেই সেটা বুঝেছে। আপনিও যত তাড়াতাড়ি বুঝবেন ততই আপনার মঙ্গল। নিজের চরকায় তেল দিন মিস্টার হোমস, আর আমাকে আমার মতো থাকতে দিন। গুড বাই। মাই ডিয়ার ওয়াটসন, এই হলো গিয়ে আজকের পুরো ঘটনা। লোকটাকে তো বিপজ্জনক বলে মনে হচ্ছে। অত্যন্ত বিপজ্জনক। সাধারণত ফাঁকা কলসির আওয়াজ বেশি হয় এটা ঠিক, তবে এ লোক অন্য ধাতুতে গড়া। যতটা করে বলে তার থেকে কম। আচ্ছা, এই কেসটায় তোমার ইন্টারফেয়ার করা কি খুব দরকার আছে? ভায়োলেটকে ব্যারন বিয়ে করলে কি যায় আসে? যায় আসে হে, যায় আসে। যেহেতু সে অবধারিতভাবে নিজের শেষ স্ত্রীকে খুন করেছে, সুতরাং যায় আসে ওয়াটসন। তার উপর ক্লায়েন্টের কাছে তো উত্তর দিতেই হবে। যাই হোক, তুমি কফিটা শেষ করো ওয়াটসন, তারপর চলো বাড়ি যাই। শিনওয়েল জনসন খবর নিয়ে আসছে ওখানে। বেকার স্ট্রিটের বাড়িতে গিয়ে দেখা হলো শিনওয়েলের সাথে। লাল মুখ, প্রকাণ্ড চেহারা, গোটা গায়ে দাঁত হাজার ছাপ স্পষ্ট। তবে শরীর যেমনই হোক, ওর অপরিসীম ধূর্ততার প্রমাণ দিচ্ছে ওর কালো এবং চকচকে চোখ দুটো। দেখে মনে হলো নিজের চিন্তার রাজ্যে ডুবে গিয়েছিল। আমাদের দেখে বাস্তবে ফিরে এলো যেন। ওর ঠিক পাশেই বসেছিল একটি ছিপছিপে চেহারার মেয়ে। গায়ের রং চাপা, মুখে লাবণ্য, কিন্তু পাপবোধ আর অনুতাপে পুড়ে যেন কালো হয়ে গেছে। অতীতের ভয়ঙ্কর দিনগুলি যেন তার মুখে এক কুৎসিত চিহ্নের ছাপ এঁকে দিয়ে গেছে। নিজের হাতটা দুলিয়ে মেয়েটির দিকে ইঙ্গিত করে শিনওয়েল বলল, মিস্টার হোমস, ইনি মিস কিটি উইন্টার। ও যে কি জানে না। আচ্ছা থাক, ওর কথাও নিজেই বলুক। আপনার চিঠি পাওয়ার 1 ঘন্টার মধ্যেই ওকে খুঁজে পেয়েছি। মেয়েটি বলল, আমাকে খুঁজে পাওয়া যদিও খুবই সহজ। লন্ডনের মতো নরকে কোথায় আর লুকিয়ে থাকবো? শিনওয়েল তো আমার ঠিকানা জানে, আমরা অনেক পুরনো বন্ধু। হ্যাঁ, তবে নরকের কথা যখন উঠলই, যে মানুষটার
নরকে আমাদের থেকেও নিচে ঠাঁই হওয়া উচিত। শুনলাম আপনি নাকি তাঁকেই খুঁজছেন, মিস্টার হোমস? তা খুঁজছি বটে, তা এ ব্যাপারে আপনি সাহায্য করতে পারবেন? সাহায্য? সে যেখানে থাকার যোগ্য, তাকে যদি সেখানে পৌঁছে দিতে পারি তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, এটুকু কথা দিতে পারি। কথাটা বলতে বলতে তার চোখে মুখে এক তীব্র ঘৃণা ফুটে উঠেছিল। একটু থেমে সে বলল, আমার অতীত নিয়ে কাঁটাছেঁড়া করবেন না মিস্টার হোমস, লাভ নেই। তবে আজকে আমি যা হয়েছি, যতটা নিচে নেমেছি, সেখানে আমাকে নামিয়েছে এই এই অ্যাডেলবার্ট গ্রুনার। আমি যদি তাকে টেনে হিঁচড়ে নরকের এই জ্বলন্ত লাভা এনে ফেলতে পারতাম, যে লাভার মধ্যে সে আমাকে, আমার মতো আরো অসংখ্য মেয়েকে পাঠিয়েছে, তাহলে হয়তো শান্তি পেতাম। তার এখনকার পরিস্থিতি আপনি কতটা জানেন? হ্যাঁ, শিনওয়েল আমাকে বলেছে। আর একটা বোকা মেয়ে নাকি ওর ফাঁদে পা দিয়েছে শুনলাম। আপনি সেই বিয়েটা বন্ধ করতে চান, বুঝতে পারছেন? এই শয়তানটার অতীত জীবন সম্পর্কে আপনি অনেকটাই জানেন, তাই হয়তো চাইছেন না একটা বুদ্ধিমতী ভালো মেয়ে শেষ হয়ে যাক। হ্যাঁ, কিন্তু সে মেয়ের তো বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। অন্ধের মতো ভালোবাসে ব্যারনকে, কোনো কিছুতেই সে পাত্তা দিচ্ছে না। বউকে খুন করার ঘটনাটা বলেছেন? বলেন কি? মেয়েটার সাহস তো আলাদাই। হ্যাঁ, ওর মতে এসবই মিথ্যে রটনা, গুজব। আরে, এ তো আজব বোকামে। আচ্ছা, তাহলে ওর চোখের সামনে প্রমাণগুলো আপনি তুলে ধরছেন না কেন? হ্যাঁ, সেটাই তো করতে চাই। তা এ ব্যাপারে আপনি আমাদের কতটা সাহায্য করতে পারবেন? প্রমাণ তো আমি নিজেই। আমি গিয়ে যদি ওর সামনে বলি যে লোকটা কিভাবে আমাকে দিনের পর দিন ব্যবহার করেছে, তা পারবেন? পারবো মানে? নিশ্চয়ই পারবো, কেন পারবো না? একবার চেষ্টা করে দেখা যেতেই পারে। তবে ব্যারনের সব কুকীর্তি শোনার পরে যে মেয়ে তাকে ক্ষমা করে দিতে পারে, সে মনে হয় না নতুন করে আর এ প্রসঙ্গ নিয়ে কথা বলবে। সব কথা সে যে ভায়োলেটকে বলেনি, এ কথা আমি হলফ করে বলতে পারি। আপনারা যে খুনের কথা শুনেছেন, সেটা ছাড়াও আরো বেশ কয়েকটা খুনের সময় আমি ওর সাথে ছিলাম। অদ্ভুতভাবে না, সব কথাই সে আমাকে বলতো। জানেন, একটা মানুষ নিয়ে মায়া ভরা গলায় কথা বলতে বলতে হঠাৎ করে শক্ত হয়ে বলতো মানুষটা মারা গেছে। কিন্তু কি বলুন তো, এই ব্যাপারগুলো তখন আমার মনে দাগ কাটেনি। আসলে ওকে আমি তখন অন্ধের মতো ভালোবাসতাম, অন্ধের মতো, ঠিক যেমন এখন এই ভায়োলেট বাসছে। কিন্তু একটা ব্যাপার আমার ভেতর পর্যন্ত নাড়া দিয়ে যায়। সেদিন মদ খেয়ে নিজের সেন্সে ছিল না বলেই হয়তো জিনিসটা আমাকে দেখিয়ে ফেলেছিল গ্রুনার। একটা বাদামি চামড়ায় বাঁধানো বই, তালা দেওয়া। বইয়ের বাইরের মলাটটা সোনালি। কিসের বই? বলছি মিস্টার হোমস, মানুষ যেমন ফড়িং বা প্রজাপতি সংগ্রহ করে, এই লোকটা তেমনি নারী সংগ্রহ করে, এবং এই নিয়ে তার গর্বের কোনো সীমা পরিসীমা নেই। যাই হোক, সব ওই বইতে জমিয়ে রাখে সে। সারা জীবনে যত মেয়ের সর্বনাশ করেছে তাদের প্রত্যেকের ছবি, নাম, ধাম সমস্ত কিছু ওই বইতে আছে। বিশ্বাস করুন, এত জঘন্য নোংরা বই যে
কোনো মানুষের কাছে থাকতে পারে তা আমি আপনি কেউ কোনোদিন ভাবতেই পারবো না। নর্দমা থেকে উঠে আসা নরকের কীটরাও না এই বই কাছে রাখবে না। সুতরাং বুঝতেই পারছেন, ব্যারেন গ্রুনারের জন্য একদম উপযুক্ত বই এটা। ইচ্ছে করলে এই বইটার নাম দিতে পারত যেসব আত্মাকে আমি ধ্বংস করেছি। যদি এই বইয়ের লেখা জেনে আমার কোনো লাভ নেই, কারণ এই বই আপনার কোনো কাজে আসবে না বলে আমার মনে হয়। আর যদি বা আসে, এই বই আপনার পক্ষে পাওয়া সম্ভব নয়। বইটা কোথায়? এখন কোথায় আছে কি করে বলি বলুন তো? 1 বছর হয়ে গেলে ওকে ছেড়ে এসেছি। তখন কোথায় রাখতো জানতাম। লোকটা এমনিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। প্রথমবার ওটা দেখেছিলাম ভেতরের পড়ার ঘরে পুরনো আলমারির খুপড়িতে। এখনো হয়তো সেখানেই রেখেছে। আচ্ছা, আপনি ওই বাড়িটা চেনেন কি? ও বাবা, বাড়ি শুধু নয়, ওর স্টাডিতেও আমি গিয়েছিলাম। তাই নাকি? তার মানে আজ সকালে কেস হাতে পেলেও আপনি দেখছি অনেক দূরে গিয়ে গেছেন। যাক, মনে হচ্ছে গ্রুনারের মোকাবিলা একজন যোগ্য প্রতিদ্বন্দ্বীর সাথেই হচ্ছে শেষ পর্যন্ত। বাইরের স্টাডিতে তার কিছু চীনা জিনিসপত্র আছে। জানলার মাঝখানে একটা বড় কাঁচের কাবার্ড আছে, আর তার ডেস্কের ঠিক পিছনে একটা দরজা রয়েছে, যেটা দিয়ে তার ভিতরে স্টাডিতে যাওয়া যায়। ওই ছোট ঘরটাতেই তার নিজের দরকারি কাগজপত্র জিনিসপত্র সে রাখে। চুরির ভয় নেই? দেখুন, অ্যাডেলবার্ট আর যাই হোক ভীতু নয়। ওর সব থেকে বড় শত্রু ওর সম্পর্কে এই অভিযোগ করতে পারবে না। আর তাছাড়া ওর বাড়িতে একটা লুকোনো ঘন্টা রয়েছে, চোর ঢুকলেই বেজে ওঠে। চোর এসে নেবেই বাকি। দামি বাসনকোসন নিতে পারে, কাগজপত্র নিয়ে সে কি করবে? ঠিক ঠিক, যে জিনিস গলানো যায় না বা বিক্রি করা যায় না, সে জিনিসে চোর হাত দেবে না। বিজ্ঞের মতো গলায় বলল সিনবেল। শার্লক বলল, আচ্ছা মিস উইন্টার, আপনি তাহলে কাল বিকেল 5টায় এখানে চলে আসুন। দেখছি ভায়োলেটের সঙ্গে আপনার একবার দেখা করানো যায় কিনা। আপনার সহযোগিতার জন্য সত্যিই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর হ্যাঁ, এটা বলার অপেক্ষা রাখে না যে আমার ক্লায়েন্ট আর্থিকভাবেও আপনাকে... না না মিস্টার হোমস, আমি টাকার জন্য আসিনি। যে পঙ্কের শয়তানটা আমাকে নামিয়েছে, আমি শুধু ওকে সেই পাঁকে টেনে নামাতে চাই। আর কিচ্ছু চাই না আমি, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এটা যদি হয় তাহলে সেটাই হবে আমার পুরস্কার। যতদিন আপনি ওর পেছনে লেগে থাকবেন, আমি থাকবো আপনার সাথে। আপনার যা যা সাহায্য চাই আমি সব করব। শিনওয়েল জানে আমি কোথায় থাকি। আশা করি প্রয়োজন পড়লেই আমাকে খবর দিতে পারবেন। শার্লকের সাথে আমার এরপর দেখা হলো এই ঘটনার পরের দিন সন্ধেবেলা। স্ট্র্যান্ড রেস্তোরাঁয় ডিনার করতে করতে কথা বলছিলাম আমরা। মিস ভায়োলেটের সাথে সাক্ষাৎকারের ফলাফল সম্পর্কে জানতে চাওয়ায় সে কাঁধ ঝাঁকিয়ে বলল, দেখা করতে কোনো সমস্যাই হয়নি ওয়াটসন, কারণ বিয়ের ব্যাপারে বাবার মতামত সে অগ্রাহ্য করেছে বলে বাকি সব ব্যাপারে সে একেবারে বাধ্য মেয়ের মতন বাবার সব কথা মেনে চলে, বুঝলে। জেনারেল ফোন করে জানালেন যে ব্যবস্থা সব পাকা। মিস উইন্টারও একদম ঠিক সময়েই এসেছিলেন। ওকে নিয়ে ঠিক 5:30টার সময় গাড়িতে করে পৌঁছে গেলাম 104 নম্বর বার্কলে স্কোয়ারে। বাড়িটা বেশ পুরনো কেল্লা বাড়ির মতো, জমকালো দেখতে। তার পাশে খুব বড় চার্চকেও ছোট বলে মনে হবে।
একজন পরিচারক আমাদের নিয়ে গেল হলুদ পর্দা ঝোলানো বসবার ঘরে। সেখানেই দেখা হলো ভায়োলেটের সঙ্গে। শান্ত, সংযত, ধীর স্থির, কিন্তু অনমনীয় এবং উদাসীন। ওয়াটসন, মেয়েটার বর্ণনা তোমার কাছে এভাবে ঠিক ফুটিয়ে তুলতে পারবো বলে মনে হয় না। আশা করছি আমাদের এই কেসের জবনিকা পতনের আগেই তোমার সঙ্গে ওর দেখা হবে, তখন নিজেই বুঝবে। মেয়েটি সত্যি ভীষণ সুন্দরী, বুঝলে? সে সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। পুরনো অয়েল পেন্টিংয়ে এরকম সুন্দর রূপ দেখেছি। এইরকম একজন জানোয়ার যে এমন মেয়েকে কি করে ফাঁদে ফেললো, সেটাই শুধু ভেবে পেলাম না। তবে হ্যাঁ, একটা কথাও ঠিক যে বৈপরীত্যই পরস্পরকে আকর্ষণ করে। আমরা কেন গিয়েছি তা সে আগে থেকেই জানতো। আমাদের গল্পের খলনায়ক ব্যারন বিন্দুমাত্র সময় নষ্ট না করে তার মন আমাদের বিরুদ্ধে বিষিয়ে দিয়েছিল। তবে মনে হলো মিস উইন্টারকে দেখে সে একটু অবাক হয়েছে। এমনভাবে সে আমাদের চেয়ারগুলো দেখিয়ে বসতে ইঙ্গিত করল যেন কোনো সন্ন্যাসিনী দুজন কুষ্ঠরোগীকে দয়া করে দর্শন দিয়েছেন। বুঝলে, কোনোদিন যদি নিজেকে খুব মাথা মোটা মনে হয় ওয়াটসন, তাহলে মিস ভায়োলেট দ্য মার্ভেলের সঙ্গে একবার দেখা করো। বোকা কাকে বলে ওকে দেখলে বোঝা যায়। যাই হোক, ঘটনায় ফিরি। আমাদের দেখে ঠান্ডা গলায় মিস ভায়োলেট বলল, আপনার নাম আমি শুনেছি। আপনি এসেছেন আমার হবু স্বামী ব্যারন গ্রুনারের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলে তার চরিত্র হনন করতে, তাই তো? বাবা অনুরোধ করেছেন বলেই আমি আপনার সঙ্গে দেখা করেছি, তাই আগে থেকে আপনাকে সতর্ক করে দিচ্ছি। আপনি আপনার যা ইচ্ছে হয় বলতে পারেন, তবে তাতে আমার মনের ওপর একটুও প্রভাব পড়বে না। তার জন্য আমার খুব দুঃখ হলো ওয়াটসন। যদি সে আমার নিজের বোন হতো, তাহলে আমি যেভাবে ভাবতাম তখনও তার জন্য আমার মনে ঠিক সেই একই অনুভূতি হলো। তুমি তো জানো আমি সাধারণত বেশি কথা বলি না। চিন্তাভাবনার জন্য আমি হৃদয়ের থেকে মাথাকেই সবসময় এগিয়ে রাখি। কিন্তু আমার পক্ষে যতটা সম্ভব আমার প্রতিটা কথায় ততটা আবেগ মিশিয়ে তাকে অনেক করে বোঝালাম। আমি তাকে বোঝালাম যে একজন নারী বিয়ের পরেই শুধুমাত্র তার স্বামীর চরিত্র সম্পর্কে জানতে পারে। একজন নারীকে যদি স্বামীর রক্তাক্ত হাত আর লালসায় ভরা ঠোঁটের কাছেই আত্মসমর্পণ করতে হয়, তা যে কি ভয়াবহ হতে পারে তার ছবিও তার সামনে তুলে ধরলাম। সেই অবস্থার লজ্জা, ভয়, কষ্ট, অসহায়তা কিছুই বাদ দিলাম না। কিন্তু আমার এত কথাতেও তার দুধ সাদা গালে সামান্য লালচে ভাবটুকুও ফুটল না, আর তার নির্লিপ্ত চোখে আবেগের ঝিলিকটুকুও দেখা গেল না। জানো, তখন আমার মনে পড়ে গেল সেই যে ব্যারন সম্মোহনের পর যে প্রভাবের কথা বলেছিল। ভায়োলেটকে দেখে সত্যি মনে হচ্ছিল সে যেন কোনো আবেগ ভরা স্বপ্নে মগ্ন হয়ে এই পৃথিবীর থেকে অনেক দূরে কোথাও রয়েছে। অথচ তার উত্তরগুলো কোনো অস্পষ্টতা ছিল না। শেষমেশ সে বলল, মিস্টার হোমস, আমি আপনার সব কথা ধৈর্য ধরে শুনেছি, কিন্তু আমার মনে তার প্রভাব ঠিক যেমনটা আমি আগেই বলেছিলাম সেরকমই হয়েছে। আমি জানি আমার হবু স্বামী অ্যাডেলবার্ট তার আগের জীবনে অনেক ঝড়ঝাপটা সহ্য করেছে। সেই সময় সে বহু তিক্ততা, ঘৃণা আর অকারণ নিন্দার শিকার হয়েছিল। অনেকে সেই সব কুৎসা আমাকে শুনিয়েছে, আর আপনি তো এসেছেন সবার শেষে। হতে পারে আপনি আমার ভালো চাইছেন, কিন্তু আমি শুনেছি আপনি টাকা নিয়ে কাজ করেন। তাই টাকা নিয়ে ব্যারনের বিরুদ্ধে যেমন কাজ করছেন, তেমনি টাকা পেলে হয়তো তার পক্ষেও কাজ করতে রাজি হতেন। কিন্তু যাই হোক, আমি আপনাকে শেষবারের মতো স্পষ্ট করে বলতে চাই, আমি তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। তাই সারা পৃথিবীর মতামতের দাম আমার কাছে ওই যে জানলার বাইরে পাখিদের দেখছেন ওদের কিচিরমিচিরের মতোই। তার মহৎ চরিত্রে কখনো কোনো দাগ যদি লেগেও থাকে, তবে জানবেন সেই দাগ মুছে তাকে প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনার জন্যই আমি তার জীবনে এসেছি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। এই পর্যন্ত বলেই সে মিস উইন্টারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই মেয়েটা কে? আমি উত্তর দেবার আগেই মিস উইন্টারই যেন ঘূর্ণিঝড়ের মতো আছড়ে পড়ল। বরফ আর আগুন
মুখোমুখি কখনো দেখেছো ওয়াটসন? আমি দেখলাম সেই মুহূর্তে। হঠাৎ করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে ভীষণ রাগে চিৎকার করে মিস উইন্টার বলল, আমি কে শুনবেন আপনি? আমি তার শেষ রক্ষিতা, যে শখানেক মেয়েকে সে লোভ দেখিয়ে ব্যবহার করে আবর্জনা স্তূপে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি তাদেরই একজন। আপনাকেও ঠিক তাই করবে, দেখে নেবেন। তবে আপনার ক্ষেত্রে হয়তো সেই আবর্জনা স্তূপটা হবে আপনার কবর, এবং সেটা ভালোই হবে। ব্যারেনের ছুঁড়ে দেওয়া উচ্ছিষ্ট হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক। এই এত বোকা আপনি? হ্যাঁ, এত বোকা কেন বুঝতে পারছেন না যে ওকে বিয়ে করলে ও যেন তেন প্রকারে আপনাকে শেষ না করে ছাড়বে না? না 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 না, ভাববেন না আপনাকে ভালোবেসে কথাগুলো বলছি। আপনি বাঁচলেন কি মরলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, জাস্ট কিচ্ছু না। আমার সাথে বেরেন যা করেছে সেটা ফিরিয়ে দিতে চাইছি মাত্র। না 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 না, আমার দিকে ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই। এই যে মেয়ে, শুনে রাখো, আপনি যেটা করতে চাইছেন সেটা করলে আপনার অবস্থা আমার থেকেও শোচনীয় হতে চলেছে। সেই জন্য বলছি এই কথাগুলো। দেখুন, এসব অবান্তর প্রসঙ্গ নিয়ে আমি আর কোনো আলোচনা করতে চাইছি না। আমি জানি ব্যারন এর আগে 3 জন ধাপ্পাবাজ মেয়ের পাল্লায় পড়েছিল। যদি সেই সময় সে ভুলবশত কোনো পাপ করেও থাকে, তার জন্য সে অনুতপ্ত। হ্যাঁ, কি 3টে মেয়ে? 3টে? কি অদ্ভুত বোকা মেয়ে রে বাবা! এই কি বলছেন কি আপনি? আপনার মাথায় আদৌ কি কিছু আছে? আমার তো সন্দেহ আছে। মিস্টার হোমস, বাবার কথা অনুযায়ী আমি আপনার সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলাম, কিন্তু এই মেয়েটির মিথ্যে আস্ফালন আমি তো আর সহ্য করতে পারছি না। এবারে শেষ হোক প্লিজ। মিথ্যে আস্ফালন? মিথ্যে? ইউ ফাকিং ফুলিশ ওম্যান! চিৎকার করে মিস উইন্টার ছুটে যাচ্ছিল মিস ভায়োলেটের দিকে। আমি কোনো রকমে ওর হাতটা না ধরে ফেললে আজ একটা বাজে রকমের পাবলিক কেলেঙ্কারি হতো। কোনো রকমে ওকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তুললাম একটা গাড়িতে। কিন্তু সত্যি কথা বলতে কি, বাইরে না দেখালেও আমারও বড় রাগ হচ্ছিল ওয়াটসন। আমরা এসেছিলাম মেয়েটিকে বাঁচাতে, কিন্তু তার নির্বিকার ভাব আর ঠান্ডা মেজাজ বড্ড বিরক্তিকর। কাজেই বুঝতেই পারছো, এই পথে এগিয়ে আর লাভ হবে না। ও হ্যাঁ, তোমাকেও দরকার হতে পারে, কিন্তু বি রেডি। তবে এইবার আমাদের প্রতিপক্ষ হয়তো আমার উপর আঘাত হানবে। বেশ, দেখাই যাক। শার্লকের কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। আঘাত একটা এলো, তবে আমি বিশ্বাস করি এই আঘাতের পেছনে শুধুমাত্র ব্যারন গ্রুনারই ছিল। মিস ভায়োলেট দ্য মার্ভিলকে এর মধ্যে টেনে আনতে মন সায় দিচ্ছে না। দিন দুয়েক পরের ঘটনা। খবরের হেডলাইনটা চোখে পড়তে থ হয়ে গেলাম। বুকের মধ্যে শিহরণ খেলে গেল আতঙ্কে। গ্র্যান্ড হোটেল আর চেরিং ক্রস স্টেশনের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে একজন খোঁড়া খবরের কাগজ বিক্রেতা সান্ধ্য পত্রিকা বিক্রি করছিল। হলুদের ওপর কালো অক্ষরে এই ভয়ঙ্কর হেডলাইনটা ছাপা হয়েছে, শার্লক হোমসকে খুনের চেষ্টা। কয়েক মুহূর্ত যেন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। সম্বিত ফিরতেই দাম না দিয়ে হকারের কাছ থেকে একটা কাগজ প্রায় ছিনিয়ে নিয়েছিলাম। লোকটা হৈ হৈ করে উঠেছিল। আরে স্যার, কি করছেন কি? শেষ পর্যন্ত একটা ওষুধের দোকানের বাইরে দাঁড়িয়ে পুরো খবরটা গোগ্রাসে গিললাম। তাতে লেখা ছিল, আমরা দুঃখের সঙ্গে জানতে পারলাম যে বিখ্যাত বেসরকারি গোয়েন্দা মিস্টার শার্লক হোমস আজ সকালে একটি ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছেন।
এবং এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। ঘটনার পুরো বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি, তবে মনে করা হচ্ছে ঘটনাটি দুপুর 12টার দিকে রিজেন্ট স্ট্রিটে ক্যাফে রয়্যালের বাইরে ঘটেছে। দুজন লাঠিধারী লোক হোমসকে আক্রমণ করে, তার মাথা এবং শরীরে মারাত্মক আঘাত করে। ডাক্তাররা তার চোটকে অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন। প্রথমে তাকে চেরিং ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার জোরাজোরিতেই পরে তাকে বেকার স্ট্রিটের নিজের বাড়িতে পাঠানো হয়। শোনা যাচ্ছে আক্রমণকারীরা ভদ্রবেশে ছিল এবং জনতার ভিড়ের সুযোগ নিয়ে ক্যাফে রয়্যালের ভেতর দিয়ে পেছনের গ্লাস হাউস স্ট্রিট ধরে পালিয়ে যায়। যেহেতু শার্লক হোমসের কাজের কারণে বহু অপরাধী গোষ্ঠী তার ওপর ক্ষুব্ধ, তাই নিশ্চিতভাবে বলা যায় যে আক্রমণকারীরা তাদের দলেরই সদস্য। বলাই বাহুল্য, খবরটা পড়ার পরই একটা গাড়ি নিয়ে ছুটলাম বেকার স্ট্রিটের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমেই দেখলাম বাইরে দাঁড়িয়ে সুবিখ্যাত সার্জন স্যার লেসলি ওকশাটের ব্রুহাম গাড়ি। হলঘরে দেখাও হলো ডাক্তারবাবুর সাথে। আমাকে বললেন, এখন আর বিপদের কোনো আশঙ্কা নেই। মাথায় দুটো বড় রকমের চোট লেগেছে, কিছু জায়গা ভালোই কেটেছে, বেশ কয়েকটা সেলাই দরকার হলো সেই জন্যই। তবে মরফিন দিয়েছি, একটু বিশ্রামের প্রয়োজন। তবে মিনিট কয়েকের জন্য দেখা করা যেতেই পারে। অনুমতি পেয়েই সাথে সাথে শার্লকের ঘরে ঢুকলাম। ঘরটা প্রায় অন্ধকার। দেখলাম জানলায় খড়খড়ি নামানো, তারই ফাঁক দিয়ে সামান্য একটু রোদ তার ব্যান্ডেজ বাঁধা মাথায় এসে পড়েছে। ব্যান্ডেজের সাদা কাপড়ের ওপর রক্তের দাগ বোঝা যাচ্ছে। সে জেগেই ছিল। আমাকে দেখেই ভাঙা ভাঙা গলায় বলল, ওয়াটসন, এসো এসো, চিন্তা করো না, বুঝলে? দেখে যতটা খারাপ মনে হচ্ছে ততটা খারাপ নেই। থ্যাংক গড। জানোই তো, লাঠি খেলায় আমিও খুব পোক্ত। একজনের সব আঘাতই আটকে তাকে প্রায় কাবু করেই এনেছিলাম, কিন্তু আর একজনকে পারলাম না। কি করতে হবে তুমি শুধু বলো একবার। নিশ্চয়ই ওই শয়তানটার কাজ। মেরে চামড়া ছাড়িয়ে আসছি আমি ওর। এই না 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 ওয়াটসন, একদম নয়। পুলিশ লোকগুলোকে গ্রেফতার না করলে আমরা সেখানে কিছুই করতে পারবো না। কিন্তু তাদের পালাবার ব্যবস্থাটা আগে থেকেই ছকে ফেলা ছিল, বুঝলে? এই ব্যাপারটায় আমি নিশ্চিত। আচ্ছা, তুমি আমার প্ল্যানটা এবার মন দিয়ে শোনো। আমার আঘাতের ব্যাপারটা বেশ ফলাও করে প্রচার করতে হবে, বুঝলে? ওরা তোমার কাছেই আসবে আমার অবস্থা কিরকম সেটা জানতে। তুমি বাড়িয়ে বলবে, মাথায় চোট, প্রলাপ বকছে, এই সপ্তাহটাও বাঁচে কিনা কে জানে, মানে যতটা খারাপ বলা যায় বলবে, বুঝলে? আর ওইসব তুমি ভালোই পারবে আমি জানি। কিন্তু স্যার লেসলি ওকশাট তো আসল ব্যাপার জানেন। উনি যদি বলে দেন? ওকে নিয়ে অসুবিধে নেই, ওর দায়িত্ব আমার। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, ভালো কথা, শিনওয়েলকে বলো মিস উইন্টারকে ওর ডেরা থেকে এক্ষুনি সরিয়ে নিয়ে যেতে। ওরা ওকে কিন্তু ছেড়ে দেবে না। এতক্ষণে ওরা জেনেও গেছে যে মেয়েটা আমাকে সাহায্য করছে, সুতরাং ওর ওপর আক্রমণ হবেই। দেখো, এইভাবে যারা পথের কাঁটা সরায়, আমাকে খুন করতে চেষ্টা করে, তারা ওকে কোনো মতেই ছাড়বে না। আজ রাতের মধ্যেই মেয়েটাকে সরিয়ে ফেলা দরকার, বুঝলে? তুমি এখনই যাও। আচ্ছা, যাচ্ছি। আর কিছু করতে হবে? আর হ্যাঁ, আমার পাইপ আর তামাকটা টেবিলে রেখে যাও। রোজ সকালে একবার এসো, বুঝলে? কেসের ব্যাপারে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। সেদিন রাত্রেই জনসনের সাথে মিস উইন্টারকে একটা নিরিবিলি শহরতলিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। বলেছিলাম বিপদ না কাটা পর্যন্ত যেন ওরা গা ঢাকা দিয়ে থাকে। এর পরের 6 দিন জনসাধারণকে জানানো হলো যে শার্লক হোমস মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছে। জরুরি ভিত্তিতে সংবাদ বুলেটিন প্রকাশ করা হলো। সংবাদপত্রে ভয়ঙ্কর কিছু সংবাদ পরিবেশন করা হলো। তবে অনবরত বেকার স্ট্রিটে যাতায়াতের ফলে আমি কিন্তু বুঝতে পারলাম যে অবস্থা খুব একটা খারাপ নয়। তার শারীরিক সহ্য শক্তি ও মনের জোর এখানে অদ্ভুতভাবে কাজ করল। সে খুব দ্রুত সুস্থ হতে লাগলো। এমনকি বেশ কয়েকবার আমারও সন্দেহ হলো যে যতটা তাড়াতাড়ি সেরে উঠবার ভান সে করছে, আসলে সে তার থেকেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে সত্যি সত্যি।
শার্লক হোমসের একটা অদ্ভুত স্বভাব হলো নিজের মনে কি চলছে কাউকে জানতে দেয় না, যার ফলে বেশ কিছু সময় নানান নাটকীয় ঘটনার মুখোমুখি আমাদের হতে হয়েছে। কিন্তু ঘুণাক্ষরেও আমাকে, অর্থাৎ তার সব থেকে কাছের বন্ধুকেও সে বুঝতে দেয়নি যে কি হতে চলেছে। আসলে যে চক্রান্তকারী একা একা চক্রান্ত করে সেই আসলে তার লক্ষ্যে সফল হয়। তার সব থেকে কাছে থাকতাম আমি, কিন্তু তা সত্ত্বেও মনে হতো যেন দূরত্ব আমাদের মধ্যে অনেকটাই। 7 দিনের দিন সেলাই কাটা হলো, কিন্তু খবরের কাগজে বেরোলো মৃগী রোগে ধুঁকছে শার্লক। আর সেদিনই খবরের কাগজে আর একটা খবর বেরোলো। অসুস্থ থাকা সত্ত্বেও সেটা ওকে না জানিয়ে পারলাম না। রুরিটানিয়া নামে যে জাহাজটা শুক্রবার লিভারপুল থেকে ছাড়বে, সেই জাহাজেই ব্যারন অ্যাডেলবার্ট গ্রুনার আমেরিকা রওনা হচ্ছে। মিস ভায়োলেট দ্য মরভিলের সাথে বিয়ের আগে কিছু আর্থিক কাজকর্ম সেরে নিতেই সে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। খুব নিষ্পৃহভাবে খবরটা শুনলেও ওর মুখ দেখে এইটুকু বুঝতে অসুবিধে হচ্ছিল না যে খবরটা ওকে একটা জোরালো ধাক্কা দিয়েছে। সে প্রায় চেঁচিয়ে উঠল, শুক্রবার 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 শুক্রবার, হাতে আর 3টে মোটে দিন। শয়তানটা সুযোগ বুঝে পালিয়ে বাঁচতে চাইছে। না 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 না, ওকে পালাতে দেওয়া যাবে না, যাবে না। ওয়াটসন শোনো, এবার তোমাকে একটা কাজ করে দিতে হবে, বুঝলে? আরে এটা আবার বলার কি আছে, বলো কি করতে হবে, আমি তো সেজন্যই আছি। তাহলে এক কাজ করো, আগামী 24 ঘন্টা চীনা বাসনপত্র নিয়ে ভালো করে পড়াশুনো করে কাটিয়ে দাও। এর বেশি শার্লক আর একটা কথাও বলল না। আমিও জিজ্ঞেস করলাম না। এতদিন ওর সাথে থাকার সুবাদে ওর কথা অনুযায়ী চলার মতো বুদ্ধি আমার হয়েছে। কিন্তু ওর ঘর থেকে বেরিয়ে বেকার স্ট্রিট দিয়ে হাঁটার সময় আমার মাথায় ঘুরছিল ওর এই অদ্ভুত আদেশটা আমি পালন করব কি করে। শেষ পর্যন্ত 7-5 ভাবতে ভাবতে চলে গেলাম লন্ডন লাইব্রেরিতে। সেখানকার উপগ্রন্থাগারিক ক্লোম্যাক্স আমার বন্ধু। ওর সাথে আলোচনা করেই বেশ কিছু মোটা মোটা বই নিয়ে ফিরলাম। কথায় আছে, শনিবার যদি কোনো একজন ব্যারিস্টার কোনো কেসের সমস্ত তথ্য এমনভাবে কণ্ঠস্থ করে সে যেন সোমবার তার এক্সপার্ট উইটনেসকে জেরা করার সময় শনিবারের আগের সমস্ত কথা ভুলে যেতে পারে। যদি পারে তাহলে সেটাকেই বলা হবে একাগ্রতা। যদিও আমি এক্ষুনি এটা দাবি করছি না যে চৈনিক জিনিসপত্র সম্বন্ধে আমার জ্ঞান অপরিসীম, কিন্তু সেদিন বাড়ি ফিরে সামান্য বিশ্রামের পর সারা সন্ধে গভীর রাত পর্যন্ত এবং পরের দিন সকালেও একটানা পড়ে গেলাম বইয়ের পর বই। চীনা বাসনপত্র সম্বন্ধে এত জ্ঞান আহরণ করলাম যে বলবার নয়। সারাদিন ধরে কত মানুষের নাম যে মুখস্থ করে গেলাম তার হিসেব নেই। হিউং ও, আংলো, তাং ইং, সান আর ওয়াংদের আশ্চর্য রহস্যময় বিস্ময়কর গৌরবময় কীর্তিকলাপ মাস তারিখ সমেত মুখস্থ করে পরের দিন সন্ধে নাগাদ বেকার স্ট্রিটে গিয়ে দেখলাম মাথায় বিরাট একটা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় কালে হাত দিয়ে আর্ম চেয়ারে বসে রয়েছে শার্লক হোমস। বললাম, ভায়া, খবরের কাগজ পড়ে লোকে কিন্তু জানে তুমি মরতে বসেছ। সেটাই তো জানাতে চেয়েছি মানুষকে। তারপর ওয়াটসন, পড়াশোনা করলে চীনা বাসনপত্র? চেষ্টা করেছি। গুড। এ বিষয়ে কথাবার্তা চালিয়ে নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ, সেটা পারবো বলেই মনে হয়। তাহলে ওই ম্যান্টেল পিস থেকে কৌটোটা পেড়ে নাও। দিলাম। সেটার ঢাকনা খুলে সূক্ষ্ম মসলিনে মোড়া একটা জিনিস সে বার করলো। মোড়ক খুলতেই দেখলাম একটা ভীষণ সুন্দর লাল নীল রঙের প্লেট। খুব সাবধানে এটা নাড়াচাড়া করবে ওয়াটসন। মিং রাজবংশের আসল ডিমের খোলার বাসন এটা। কৃষ্টির হাত দিয়ে এর থেকে সুন্দর জিনিস সম্ভবত আজ অব্দি তৈরি হয়নি। এমনকি পিকিংয়ের রাজপ্রাসাদের বাইরে পুরো সেটটা আজও বেরিয়েছে কিনা সন্দেহ। যে কোনো শিল্পরসিক এটা দেখলে একেবারে পাগল হয়ে উঠবে। এটা নিয়ে আমি কি করব? শার্লক একটা কার্ড আমার হাতে দিল। তাতে লেখা ডক্টর হিল বার্টন, 369 হাফ মুন স্ট্রিট। ওয়াটসন, আজ সন্ধ্যার জন্য তোমার নাম হলো এইটাই। তুমি ব্যারন গ্রুনারের সঙ্গে দেখা করবে। আমি তার রোজকার জীবনযাত্রা সম্পর্কে কিছুটা জানি। সম্ভবত 8:30 নাগাদ সে ফাঁকাই থাকবে। আগে থেকেই তাকে একটা চিঠিতে জানিয়ে দেওয়া হবে যে তুমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছ।
সেখানে গিয়ে তুমি বলবে মিং রাজবংশের এক অনন্য চীনামাটির সেট তুমি তার জন্য এনেছো। তুমি নিজের পরিচয় ডাক্তার হিসেবেও দিতে পারো, কারণ সে চরিত্রে অভিনয় করতে তোমার সুবিধাই হবে। শুধু এটা মনে রাখবে, তুমি একজন শিল্প সংগ্রাহক, আর এই সেটটা তোমার হাতে এসেছে। ব্যারন এ বিষয়ে আগ্রহী বলে শুনেছো, আর সঠিক দাম পেলে বিক্রি করতে তোমার কোনো আপত্তি নেই। কিন্তু কত দামে? কত দামে? বাহ বাহ, দারুণ প্রশ্ন করেছো ওয়াটসন। নিজের জিনিসের দাম না জানা থাকলে তো বোকা বনে যাবে। তাই তো। আমি অবশ্যই প্লেটটা জোগাড় করেছি স্যার জেমসের কাছ থেকে, তিনি পেয়েছেন তার ক্লায়েন্টের কাছ থেকে। যদি বলো সারা পৃথিবীতে এর মতন জিনিস আর একটাও পাবে না, তাহলেও সেটা খুব একটা বাড়াবাড়ি হবে না। তাহলে বরং বলবো এই প্লেটটার দাম কোন একজন এক্সপার্টকে দেখিয়ে ঠিক করলেই ভালো হয়। এক্সপার্ট? ঠিক, এক্সেলেন্ট ওয়াটসন, এক্সেলেন্ট। আজ তো তুমি দেখছি একদম আলাদাই ফর্মে। হ্যাঁ, তুমি এক্সপার্ট হিসেবে বরং সদবি বা ক্রিস্টির নাম করবে, যেন তোমার জিনিস বলেই তুমি নিজে দামটা বলতে চাইছো না, মানে এইরকম একটা ভাব করবে। কিন্তু লোকটা যদি দেখাই না করে? দেখা ও করবেই। চীনা বাসন সংগ্রহ করার বাতিকটা ওর বড্ড বেশি। এই বিষয়ে ওকে একজন বিশেষজ্ঞ বলে মনে করা হয়, জানো তো। বসো, চিঠির বক্তব্যটা বলছি, তুমি বরং লিখে নাও। আচ্ছা, উত্তরের অপেক্ষা কিন্তু করবে না, তুমি শুধু জানাবে যে তুমি যাচ্ছ এবং কেন যাচ্ছ। একটা চমৎকার চিঠি লেখা হলো, সংক্ষিপ্ত অথচ একজন শিল্প সংগ্রাহকের কৌতূহল বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। একজন লোক মারফত সেই চিঠিও পাঠিয়ে দেওয়া গেল। তারপর সেদিন সন্ধেবেলা ওই চীনা প্লেট আর ডক্টর হিলবার্টনের কার্ড পকেটে নিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়লাম। চমৎকার বাড়ি আর বাগান দেখেই বোঝা গেল স্যার জেমস যেমন বলেছিলেন, ব্যারন গ্রুনার সত্যিই ভীষণ বিত্তবান মানুষ। একটা আঁকা বাঁকা লম্বা পথ নানা মূর্তি দিয়ে সাজানো বিশাল শান বাঁধানো চৌকো চত্বরে এসে শেষ হয়েছে। পথের দুপাশে সারি সারি দুর্লভ গাছ। বাড়িটা নিচু হলেও লম্বাটে, কোণে কোণে গম্বুজ বসানো। স্থাপত্য শৈলীর বিচারে একটু অদ্ভুত মনে হলেও আকারে আর সাহিত্যে বাড়িটা সত্যিই বিস্ময়কর। এক খানসামা আমাকে ভেতরে নিয়ে গেল এবং এক সুসজ্জিত পরিচারকের হাতে আমাকে তুলে দিল। সেই পরিচারক আমাকে হাজির করল ব্যারনের সামনে। দুটো জানালার মাঝখান দিয়ে একটা কাবার্ডের সামনে সে দাঁড়িয়েছিল। কাঁচের মধ্যে থেকে তার চীনেমাটির কিছু সংগ্রহ উঁকি দিচ্ছে। আমি ঘরে ঢুকতেই সে আমার দিকে ফিরে তাকালো, হাতে একটা বাদামি রঙের ফুলদানি। ডক্টর বসুন, বসুন। আমি আমার সংগ্রহের জিনিসগুলোকে নেড়ে চেড়ে দেখছিলাম আর ভাবছিলাম যে নতুন কিছু যোগ করার আছে কিনা। এই যে এটা দেখুন, 7ম শতাব্দীর তাং যুগের এই নিদর্শনটি আপনার বোধহয় ভালো লাগতে পারে। দেখুন। আমি জোর দিয়ে বলতে পারি এর থেকে সূক্ষ্ম কারুকার্য আপনি কখনো দেখেননি। বাই দ্য ওয়ে, মিং প্লেটটা আপনি এনেছেন? হ্যাঁ, এই যে। সযত্নে মোড়ক খুলে আমি তার দিকে এগিয়ে দিলাম প্লেটটা। অন্ধকার হয়ে এসেছিল। ব্যারন তার ডেস্কে বসে একটা ল্যাম্প টেনে নিয়ে খুব একাগ্রভাবে জিনিসটা দেখতে লাগলো। আর সেই সুযোগে ল্যাম্পের হলুদ আলোয় আমি ওর মুখটা ভালোভাবে দেখলাম। লোকটা সত্যিই সুদর্শন। সারা ইউরোপে তার রূপের যে খ্যাতি রয়েছে তা যে মিথ্যে নয় সেটা বোঝাই যাচ্ছিল। চুল ও গোঁফ কুচকুচে কালো, মুখটা কিছুটা কৃষ্ণাভ। কালো বিষণ্ণ চোখগুলোর দিকে তাকিয়ে হয়তো মেয়েরা প্রেমে হাবুডুবু খায়। এই আকর্ষণ এড়ানো খুব একটা সহজ নয়। তার ঠোঁট পাতলা। সুন্দর মুখাবয়বের একমাত্র ওই একটি জায়গাতেই লোকটার ভেতরের আসল রূপ ফুটে উঠেছে। ভয়ঙ্কর, নিষ্ঠুর, ক্ষমাহীন। তবে কথাবার্তা খুব নরম, মোলায়েম। প্রথমে মনে হয়েছিল ওর বয়স 30, পরে জেনেছিলাম 42। দারুণ, দারুণ, চমৎকার। ডক্টর, আপনি বলছেন আরো 6টা প্লেট নিয়ে একটা সেট আছে আপনার কাছে, কিন্তু
কিন্তু এরকম একটা আশ্চর্য জিনিসের কথা আমি আগে কেন শুনিনি, সেটা ভাবতেই তো আমার অবাক লাগছে ডক্টর। আমি যতদূর জানি এই জিনিস একটাই আছে ইংল্যান্ডে, কিন্তু সেটা তো বাজারে আসার কথা নয়। ইনফ্যাক্ট এতগুলো যে পাওয়া যাচ্ছে সেটাও তো আগে কখনো শুনিনি। আচ্ছা ডক্টর হিলবার্টন, কিছু মনে করবেন, একটা কথা জিজ্ঞেস করছি বলে, এই জিনিস আপনি কোথায় পেলেন? দেখুন, কোথায় পেয়েছি সেটা জেনে আপনি কি করবেন? জিনিসটা যে আসল সেটা তো বুঝতেই পারছেন। প্রয়োজন হলে দামের ব্যাপারে এক্সপার্ট দিয়ে যাচাইও করে নিতে পারেন। না 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 না, এটা তো খুব রহস্যজনক ব্যাপার দেখছি এখন ডক্টর। এত দামি জিনিস কেনার সময় সব রকম বিষয়ের কথাই তো মাথায় রেখে চলতে হয়, আর সেই কারণেই প্রশ্নগুলো মনে আসছে। হ্যাঁ, জিনিসটা আসল সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আপনার বিক্রি করার অধিকার আছে কিনা সেটা জানাটাও তো জরুরি। যদি পরে অন্য কেউ এসে বলে যে... আরে, সে দায়িত্ব আমি নিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি আর কেউ এসে এটাকে নিজের বলে দাবি করবে না। তা কি ধরনের গ্যারান্টি? ব্যাংকের গ্যারান্টি। ও, দ্যাটস গ্রেট। কিন্তু তা হলেও পুরো বিষয়টা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে ডক্টর। দেখুন, আপনি কিনবেন কিনে সেটা আপনার ব্যাপার। শুনলাম আপনি এই শিল্পের একজন সমজদার, তাই প্রথমে আপনার কাছে গেলাম। আপনি না নিলে অন্য জায়গায় যেতেও আমার কোনো অসুবিধা নেই। আমি সমজদার এটা আপনাকে কে বলল? একটা বই লিখেছেন তো এই বিষয়ে। সে বই আপনি পড়েছেন? না। সে কি মশাই, রহস্য তো তাহলে আরো বেড়ে গেল। আপনি একজন শিল্প সংগ্রাহক, আপনার সংগ্রহে এত দামি একটা জিনিস এসেছে, অথচ যে বই পড়লে এই জিনিসের আসল মূল্য আর মর্ম বুঝতে পারতেন, আপনি সে বই উল্টেও দেখেননি, অথচ আমার কাছে তা বিক্রি করতে চলে এসেছেন। না 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 না, এটা কিরকম ব্যাপার বলুন তো? আমি ভীষণ ব্যস্ত, তাছাড়া ডাক্তারি নিয়ে আমাকে থাকতে হয়। ওটা কোনো কাজের কথা নয়। শখের খাতিরে মানুষ সবই করতে পারে, সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার। তাছাড়া আপনি চিঠিতে লিখেছেন যে আপনি একজন শিল্প রসিক। হ্যাঁ, সে তো বটেই। বেশ, পরীক্ষা করে দেখার জন্য তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করি। দেখুন ডক্টর, মানে আপনি যদি সত্যিই ডক্টর হন, ব্যাপারটা আমার বেশ সন্দেহজনক লাগছে, তাই আমি এই শিল্পের বিষয়ে কতটা আপনি জানেন সেটা একটু বুঝে নিতে চাইছি। আচ্ছা বলুন তো ডক্টর, সম্রাট সোম সম্বন্ধে আপনি কি জানেন? নাড়ার শোষইনের সঙ্গে তার কি সম্পর্ক? আমি ওই তো কি এতেই ঘাবড়ে গেলেন যে? আচ্ছা বেশ, বলুন, উত্তরের উই রাজবংশ সম্পর্কে কিছু জানেন? চীনা বাসনপত্রের সঙ্গে তাদের কি সম্পর্ক জানেন? উফ, অসহ্য। শুনুন, আমি এসেছিলাম আপনার উপকার করতে, ছাত্র হিসেবে কোনো পরীক্ষা দিতে আমি এখানে আসিনি। হ্যাঁ, এ ব্যাপারে আমার জ্ঞান আপনার থেকে কম, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু যেরকম অপমানজনকভাবে আপনি প্রশ্নগুলো করছেন তাতে কোনো জবাবই আমি দেব না। স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল ব্যারন। ধীরে ধীরে তার চোখে সেই বিষণ্ণতা মুছে গেল। হঠাৎ চোখ দুটো যেন জ্বলে উঠল। তার নিষ্ঠুর ঠোঁটের ফাঁক দিয়ে দাঁতগুলো বেরিয়ে এলো। আপনার মতলবটা কি? গুপ্তচর কোথাকার, আমার ওপর স্পাইগিরি? নিশ্চয়ই শার্লক হোমস পাঠিয়েছে, তাই না? নিজে মরতে বসেছে, তাই লোক পাঠিয়ে আমার ওপর চালাকি হচ্ছে। বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকেছিস। আমি তোকে ছাড়বো না বলেই লাফিয়ে উঠল গ্রুনার। আমি কয়েক পা পিছিয়ে গেলাম। লোকটা তখন রেগে আগুন। বুঝতেই পারছিলাম আমার উপর একটা আক্রমণ আসতে চলেছে, তাই সেটার জন্যই প্রস্তুত হচ্ছিলাম। মনে হয় প্রথম থেকেই ও আমাকে সন্দেহ করেছিল, সেই কারণেই এত খুঁটিয়ে জেরা করছিল আমাকে। তখনই সম্ভবত বুঝতে পেরেছে আমি মিথ্যে বলছি। পাশের সাইড ড্রয়ারে পাগলের মতো কিছু একটা খুঁজছিল ব্যারন। কিন্তু তারপরেই হঠাৎ কিছু একটা বোধহয় ওর কানে এলো, আর তখনই সে অস্ফুট শব্দে চেঁচিয়ে উঠল, তীর বেগে সে ছুটে গেল পেছনের ঘরে। চোখের নিমেষে আমিও গেলাম ওর পেছন পেছন। দরজার কাছে দাঁড়িয়ে যে দৃশ্য দেখলাম তার একটা সুস্পষ্ট ছবি বহুদিন আমার মনের মধ্যে আঁকা হয়ে থাকবে। দেখলাম বাগানের জানলা হাট করে খোলা, আর তার ঠিক পাশেই রক্তাক্ত ব্যান্ডেজ মাথায় দাঁড়িয়ে রয়েছে স্বয়ং শার্লক হোমস।
পরক্ষণেই সে জানলার ফাঁক দিয়ে গলে বাগানের দিকে লাফ দিল। তারপরেই বাইরের লরেল গাছের ঝোপে আমি ওর পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। রাগে গর্জে উঠে ব্যারন ক্রুনারও ধেয়ে গেল খোলা জানলার দিকে। আর ঠিক তখনই ঘটল আরেকটা ঘটনা, চোখের পলক ফেলার আগেই। তবু আমি স্পষ্ট দেখতে পেলাম একটা মহিলার হাত বেরিয়ে এলো বাইরের পাতার আড়াল থেকে। ঠিক সেই মুহূর্তেই ব্যারেন চিৎকার করে উঠল বীভৎসভাবে। ভয়ঙ্কর সেই চিৎকার বহুদিন আমার মনে থাকবে। চিৎকার করতে করতে যন্ত্রণায় দু হাতে নিজের মুখ খামছে পাগলের মতো সারা ঘর ঘুরে ঘুরে সে দেওয়ালে মাথা ঠুকতে লাগলো। তারপর মেঝের উপর পড়ে গিয়ে যন্ত্রণায় চিৎকার করে করে বলতে লাগলো, পাশের টেবিল থেকে একটা কাঁচের পাত্র নিয়ে দৌড়ে গেলাম তার দিকে। ততক্ষণে দুজন চাকর ছুটে এসেছে সেই ঘরে। আমার মনে আছে ল্যাম্পের আলোটা ব্যারনের মুখের কাছে ধরতেই তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে গেল। তীব্র অ্যাসিডে তার মুখ প্রায় পুড়ে গিয়েছে। কান ও থুতনির কাছ থেকে তখনও অ্যাসিড গড়িয়ে পড়ছে। একটা চোখ এর মধ্যেই সাদা হয়ে গেছে, অন্য চোখটা লাল। একটু আগেই ব্যারনের রূপের যে প্রশংসা আমি করেছি, সেই মুখ এখন বিভৎস কদাকার। সেই মুখ দেখে মনে হচ্ছে একজন অমানবিক নির্দয় শিল্পী যেন একটা ভালো ছবির উপর স্পঞ্জ বুলিয়ে ছবিটা নষ্ট করে দিয়েছে। এটা ওই শয়তান কিটি উইন্টারের কাজ। জঘন্য নরকের কীট আমার সর্বনাশ করে গেল। আর পারছি না, যন্ত্রণা। ছাড়ো না। হালকা তেল দিয়ে আমি তার মুখটা যতটা সম্ভব পরিষ্কার করে দিলাম। পোড়া জায়গাগুলোর উপর তুলো চেপে দিলাম, মরফিন ইঞ্জেকশনও দিয়ে দিলাম। এই আকস্মিক আঘাতের জন্যই হয়তো আমার উপর থেকে তার সব সন্দেহ যেন দূর হয়ে গেল। সে শক্ত করে এমনভাবে আমার হাত চেপে ধরে আমার দিকে তাকিয়ে রইল যেন এই মরা মাছের মতো চোখ সারিয়ে তোলার ক্ষমতা আমার হাতেই আছে। যে পাপের জন্য তার জীবনের এই বিভৎস পরিণতি, তা যদি আমি না জানতাম, তাহলে ওর কষ্ট দেখে আমি হয়তো সেদিন কেঁদেই ফেলতাম। জ্বলন্ত হাত দিয়ে সে যেভাবে আমাকে চেপে ধরেছিল, সেটা আমার একেবারেই ভালো লাগছিল না। ওর বাড়ির ডাক্তার এবং তারপরেই একজন বিশেষজ্ঞ আসতে আমি ছাড়া পেলাম। একজন পুলিশ ইন্সপেক্টরও এলেন কিছুক্ষণের মধ্যেই। তাকে আমার আসল কার্ডটা দিলাম। সেটা না দিলে বোকামিই হতো, কারণ স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা শার্লকের সাথে সাথে এখন আমাকেও খুব ভালো করেই চেনে। আমার এই ছদ্ম নাম বা ছদ্ম পরিচয় ওদের কাছে ধোপে টিকত না। সেই ভয়ঙ্কর বাড়ি থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বেকার স্ট্রিটে। শার্লক তার নিজের চেয়ারেই বসেছিল। তাকে খুবই ক্লান্ত এবং ফ্যাকাশে দেখাচ্ছিল। পুরনো আঘাত তো ছিলই, তাছাড়াও সন্ধ্যের ঘটনা প্রবাহ তার নার্ভের ওপরেও বেশ প্রভাব ফেলেছিল। আমার মুখে সে শুনল কি ভয়ানকভাবে পাল্টে গিয়েছে ব্যারনের মুখের চেহারা। পাপের মাসুল ওয়াটসন, পাপের মাসুল। এরকমই কিছু একটা হবার কথা ছিল। টেবিল থেকে একটা বই তুলে নিয়ে সে বলল, এই সেই বইটা, বুঝলে, যেটার কথা মিস উইন্টার বলেছিলেন। এতেও যদি বিয়ে না ভাঙে তাহলে আর কিছুতেই ভাঙবে না। তবে ওয়াটসন, বিয়েটা এবার ভাঙবেই, ভাঙতে বাধ্য। যে মেয়ের মধ্যে এতটুকু আত্মসম্মান আছে, সে এই জিনিস সহ্যই করতে পারবে না। এটাই কি ব্যারনের সেই ভালোবাসার ডায়েরি? ভালোবাসার? বেড়ে বলেছ ভাই। হ্যাঁ ওয়াটসন, ভালোবাসা, লালসা,
যেটা ইচ্ছে হয় বলতে পারো। মিস উইন্টারের কাছে ডায়েরিটার কথা শুনেই বুঝেছিলাম এর থেকে মোক্ষম অস্ত্র আর কিছু হতে পারে না। কি করব সেটা ভেবেও নিয়েছিলাম, কারণ মেয়েটা আমার এই পরিকল্পনা ফাঁস করে দিলে বিপদ হতো। ওটা নিয়ে অনেক ভেবেছি বুঝলে। তারপর সুযোগ করে দিল ব্যারনের লোকেরাই, আমাকে মেরে শয্যাশায়ী করে দিয়ে গেল। তাতে ভালোই হলো, কারণ তারপরেই ব্যারন ভেবে নিল যে আমি শয্যাশায়ী মুমূর্ষু, কাজেই আমার উপর নজর রাখার আর প্রয়োজন নেই। আমিও সুযোগের অপেক্ষাতেই ছিলাম, আরো কয়েকদিন অপেক্ষা করতাম হয়তো, কিন্তু শয়তানটা আমেরিকা চলে যাচ্ছে শুনে আর দেরি করতে পারলাম না বুঝলে। এইরকম একটা মূল্যবান জিনিস ফেলে রেখে যাওয়ার পাত্র সে নয়। তাই ঠিক করলাম এইবার কাজে নামতে হবে। দেখো, রাত্রে চুরি করা অসম্ভব, কারণ সতর্কতামূলক সব ব্যবস্থাই সে নিয়ে রেখেছে। একমাত্র যদি শিওর হতে পারি সে অন্য কোনো কাজে ব্যস্ত আছে, তাহলে এই সন্ধ্যের পরে ডায়েরিটা হাতানো সম্ভব। আর এইখানেই আবির্ভাব হলেন আমাদের ডক্টর ওয়াটসন, সাথে মিং রাজত্বকালের নীল প্লেট। তোমাকে চাইনিজ পটারি সম্পর্কে ওয়াকিবহাল করিয়ে নীল পিরিচ সমেত পাঠিয়ে দিলাম। বুঝলাম। এখন ব্যাপার হলো ডায়েরিটা কোথায় রাখে সেটা আমি জানতাম না। এদিকে হাতে সময় কম, কারণ মাত্র একদিনের পড়াশুনোয় ব্যারনের মতন একজন এক্সপার্টের সাথে তুমি বেশিক্ষণ যে চীনামাটির জিনিস নিয়ে কথা বলতে পারবে না সেটা তো জানতাম। চেষ্টা করতে হবে ওইটুকু সময়েই ডায়েরিটা উদ্ধার করার। কাজেই এই মিস উইন্টার এ ব্যাপারে সাহায্য করতে পারেন, সেই ভেবে ওকেও সঙ্গে নিলাম। তবে উনি যে ভেতরে ভেতরে নিজের কাজ সারতেও যাচ্ছেন সেটা তখন ধরতে পারিনি। আমার একেবারেই এটা মাথায় আসেনি। আচ্ছা, ব্যারন কিন্তু বুঝতে পেরে গিয়েছিল যে তুমিই আমাকে পাঠিয়েছ। সেটা আমারও ভয় ছিল যে ও বুঝে যাবে। মহা ধরিবাজ লোক। ডায়েরিটা খুঁজে বের করে পকেটে ঢোকানোর সময়টুকুই শুধু দিয়েছিলে তুমি। আর একটু সময় তুমি ওকে আটকে রাখতে পারলে ওর অলক্ষ্যে ওটা নিয়ে পালানো যেত। যাই হোক, সে কি আর করা। আরে এই যে স্যার জেমস, আসুন আসুন আসুন, বসুন। খবর আগেই পাঠানো হয়েছিল। যথাসময়ে চলে এসেছিলেন স্যার জেমস। শার্লকের মুখে মন দিয়ে সমস্ত ঘটনা শুনলেন, তারপর উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আপনি অভাবনীয় কাজ করেছেন মিস্টার হোমস, জাস্ট অভাবনীয়। ডক্টর ওয়াটসন যেরকম বললেন, ওর যদি সেরকমই ভয়ঙ্কর মুখের চেহারা হয়ে থাকে তাহলে এই ডায়েরি না দেখলেও বিয়েটা ভেঙে যাবে। ওই বিভৎস ডায়েরির আর কোনো প্রয়োজনই হবে না। না স্যার জেমস, মিস দ্য মার্ভেলের মতন মেয়েরা বাহ্যিক সৌন্দর্য দেখে না, বরং বিকৃত শরীরের শহীদ হিসেবে মায়া দয়ায় আরো বেশি ভালোবেসে ফেলবে ব্যারনকে। শারীরিক দোষ নয়, চারিত্রিক দোষটাই মিস মার্ভেলের সামনে তুলে ধরতে হবে, আর এটা শুধুমাত্র ওই ডায়েরিটাই পারবে। আর এই ডায়েরি ব্যারনের নিজের হাতে লেখা, সুতরাং অবিশ্বাস করতে পারবে না। স্যার জেমস আনন্দে আত্মহারা হয়ে ব্যারনের ডায়েরি আর সেই মূল্যবান প্লেট দুটোই নিয়ে গেলেন। আমারও বাড়ি যাওয়ার সময় হয়েছে বলেই নেমে এলাম তার সাথেই। নিচে দাঁড়িয়ে থাকা ব্রুহ্যাম গাড়িতে লাফিয়ে উঠে পড়লেন স্যার জেমস। ওভারকোট দিয়ে গাড়ির প্যানেলের ওপর থাকা পারিবারিক বর্ণচিহ্ন চাপা দিতে গেলেন বটে, কিন্তু তার আগেই জাত একবার আমি দেখে নিয়েছি। সাথে সাথে দৌড়ে গেলাম শার্লকের ঘরে। ভীষণ উত্তেজিত হয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, শার্লক, তোমার আসল মক্কেলের নাম জানতে পেরেছি। ইনি হচ্ছেন একজন অনুগত এবং সাহসী ভদ্রলোক। আমাদের কাছে কি এই পরিচয়টুকুই যথেষ্ট নয়, মাই ডিয়ার ওয়াটসন? এরপরে আর কিছু বলার থাকতে পারে না। বেরিয়ে এলাম বেকার স্ট্রিট থেকে। কিভাবে ডায়েরিটাকে বিয়ে ভাঙার কাজে ব্যবহার করা হলো তা আমি জানি না। স্যার জেমস হয়তো নিজে কাজে লাগাননি, মিস মার্ভেলের বাবার হাতে দিয়েছিলেন দায়িত্বটা। মোট কথা, যে ফলাফল সবাই আশা করেছিল তাই হলো। 3 দিন পরে দ্য মর্নিং পোস্ট পত্রিকায় একটা খবর প্রকাশিত হলো। তাতে বলা হলো ব্যারন গ্রুনারের সাথে মিস ভায়োলেট দ্য মার্ভেলের বিয়ে হচ্ছে না। তার সাথে বেরোলো আরও একটা খবর, ব্যারনের মুখে অ্যাসিড ছুঁড়ে মারার অপরাধে মিস কিটি উইন্টারকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কিন্তু বিচার চলাকালীন এমন কিছু ভয়ঙ্কর ঘটনার কথা ফাঁস হয়ে গেল যে মানবতার খাতিরে খুব ন্যূনতম শাস্তি দিয়েই ছেড়ে দেওয়া হলো মিস উইন্টারকে। ডায়েরি চুরির অভিযোগে শার্লকের বিরুদ্ধেও মামলার ভয় দেখানো হয়েছিল, কিন্তু উদ্দেশ্য যখন মহৎ আর মক্কেল যখন একজন প্রখ্যাত শক্তিশালী বিত্তবান মানুষ, তখন কঠোর ব্রিটিশ আইনকেও মানবিক ও নমনীয় হতে হয়। মোদ্দা কথা হলো, আজ অবধি আমার বন্ধু শার্লক হোমসকে কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। আজ কাহনে শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট অবলম্বনে বিখ্যাত মক্কেলের বিপদ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। কাহনে শার্লক হোমস সিরিজের অন্যান্য গল্পের ডিটেলস পাবেন ডেসক্রিপশনে। শার্লক হোমসের চরিত্রে কোরক, স্যার জেমস ড্যামারি সুদীপ্ত, মিস উইন্টার সঙ্গীতা, ভায়োলেট অলিভিয়া, কার্লটন ক্লাবের চিঠি প্রেরক অরিজিৎ, খবরের কাগজ বিক্রেতা সৌমিক, ডক্টর লেসলি ওকশট বুবাই, শিনওয়েল মলয় এবং ব্যারেন গ্রুনারের ভূমিকায় সুভাষ। সম্পাদনা কথা, শার্লক হোমস থিম অঙ্কুর শুভব্রত। ডক্টর ওয়াটসনের চরিত্রে আবহ নির্মাণে এবং সমগ্র পরিচালনায় আর.জে. অর্ণব। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।